ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শীতল পূজার পাঠান বেদি। ইরানের এমন শক্তি রয়েছে যে ইসরায়েলকে একেবারে মেরে সাগরের 300 কিলোমিটার দূরে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের। কিন্তু এর মাঝেই কিন্তু যুদ্ধবিরতি চলে আসছে। ট্রাম্প এটা আমেরিকা কিন্তু বুঝে গিয়েছিল যে যদি ইরানের সঙ্গে আরো কিছুদিন যুদ্ধ থাকে, যেমন ধরেন আরো 2-3 দিন যদি চলমান যুদ্ধ ইরান এবং ইসরায়েলের থাকে, তাহলে কিন্তু ইসরায়েলকে একেবারে গুড়া গুড়া ধ্বংস, একেবারে গুড়া গুড়া করে ফেলবে ইরান। چرا دخالت میکنید که ایران باید غنیسازی داشته باشه یا نداشته باشه؟ به شما چه؟ ما اگر 100 تا نیروگاه هسته‌ای داشته باشیم তার কিন্তু মানে ঘরে ঘরে মানুষের হাতে পিস্তল থাকে, তার ইরানের মানুষের ঘরে ঘরে মানুষ অস্ত্র তৈরি করে। অনেক ক্ষমতাশীল একটা দেশ তারা, যার কারণে আমেরিকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু বুঝে গিয়েছে যে এই যুদ্ধ যদি আরো 2-3 দিন স্থগিত থাকে, তাহলেই কিন্তু এই যুদ্ধের মানে বড় একটা মীমাংসা কিন্তু ইসরায়েলের পোহাতে باشیم به হবে। دردمون نمیخوره. برای خاطر اینکه نیروگاه هسته‌ای احتیاج به سوخت دارد. اگر این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم باید دست دراز کنیم طرف آمریکا. যার কারণে আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা তারা বন্ধুত্ব, হ্যাঁ, তারা এক দেশের কিছু হলে আরেক দেশ সাপোর্ট দেয়, এবং আরেক দেশের টাকা লাগলে আমেরিকা দেয়, এবং আমেরিকার অস্ত্র লাগলে ইসরায়েল দেয়। মূলত তাদের ব্যবসাটাই মূলত হচ্ছে যে এই ব্যবসাকে কেন্দ্র করে তারা মানে চাচ্ছে যে গোটা পৃথিবীটাকে আসলে তাদের নিজের নিয়ন্ত্রণে আনতে। আপনি আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি? হ্যাঁ, ক্ষমতাধর দেশ হচ্ছে যে ওই যে ইসরায়েল এবং ইরান। এই দুই দেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ। و اونها برای دادن سوخت هسته‌ای ممکنه 10 شرط দর্শক بگذارن. সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানের চলমান যুদ্ধ কিন্তু বিরতি চলে এসেছে, এবং এই যুদ্ধ কিন্তু স্থগিত করার মানে হুঁশিয়ারি আমেরিকা থেকে চলে আসছে। কিন্তু আপনারা জানেন যে একটা কথা, আজ অনেক বছর ধরে, প্রায় 5 থেকে 10 বছর ধরে যে ইসরায়েল ফিলিস্তিনের নির্মম নারী পুরুষের উপর হত্যা করতেছে, নির্মমভাবে জুলুম করতেছে। অবশেষে যখন ইরান এর প্রতিবাদে গেল, তখনই হঠাৎ করে আমেরিকা থেকে চলে আসলো যে এই যুদ্ধ মানে বিরতি হয়ে যাবে। মানে এটা কেন আমেরিকা হঠাৎ করে এই যুদ্ধের বিরতিটা দিয়ে দিল? এবং যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল, তখন কেন আমেরিকা চুপ ছিল? এই প্রশ্নের জবাব কিছুক্ষণ পরে দিচ্ছে। আগে আসুন জেনে নেই যে মূলত হঠাৎ করে ইরান কেন ইসরায়েলের উপর হামলা করতেছে। একটা প্রশ্ন থাকে না, ইসরায়েলের লগে তো ইরানের কোনো শত্রুতা নেই, এরপর কেন ইসরায়েল ইরানের মানে এই দুই দেশের যুদ্ধ লেগছে? এই দুই দেশের যুদ্ধ লাগার মূল কারণ হচ্ছে যে ইরান প্রতিশোধ নিতেছে, অর্থাৎ ফিলিস্তিনের যে নির্মম নারী পুরুষ ছোট শিশু সবাইকে যে ইসরায়েল মারছিল, সেই মারার কিন্তু প্রতিশোধটা কিন্তু ইরান ফিলিস্তিন হয়ে কিন্তু নিতেছে। হ্যাঁ, আজকে দেখেন যে সৌদি আরব চুপ, পাকিস্তান চুপ, বিশ্বের বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলো এই সবগুলা কিন্তু চুপ। কিন্তু ইরান এই চুপ না থেকে সে তার সাহসিকতার জবাব দেখিয়ে দিয়েছে সে মুসলিমদের পক্ষে আছে। যেখানে সৌদি আরব থাকার কথা, যেখানে তুরস্ক থাকার কথা, মালয়েশিয়া থাকার কথা, সেখানে ইরান সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এটা অনেক ভালো একটা বিষয়, এবং আমাদের সবার উচিত ছিল যে ইরান যেই দেশটি, তার সঙ্গে গিয়ে কিন্তু মানে ওই যে ইসরায়েলকে মারা। যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধ বিরতিটা না দিত, তাহলে কিন্তু ইরানের ঘরে ঘরে বিজয় উল্লাস থাকতো। ইসরায়েলকে একেবারে মেরে, হ্যাঁ, ইরানের এমন শক্তি রয়েছে যে ইসরায়েলকে একেবারে মেরে সাগরের 300 কিলোমিটার দূরে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের। কিন্তু
এই এর মাঝেই কিন্তু যুদ্ধবিরতি চলে আসছে। ট্রাম্প এটা আমেরিকা কিন্তু বুঝে গিয়েছিল যে যদি ইরানের সঙ্গে আরো কিছুদিন যুদ্ধ থাকে, যেমন ধরেন আরো ২-৩ দিন যদি চলমান যুদ্ধ ইরান এবং ইসরায়েলের থাকে, তাহলেই কিন্তু ইসরায়েলকে একেবারে গুঁড়া ধ্বংস, একেবারে গুঁড়া করে ফেলবে ইরান। তার কিন্তু মানে ঘরে মানুষের হাতে পিস্তল থাকে। ইরানের মানুষের ঘরে মানুষ অস্ত্র তৈরি করে। অনেক ক্ষমতাশীল একটা দেশ তারা। যার কারণে আমেরিকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু বুঝে গিয়েছে যে এই যুদ্ধ যদি আরো ২-৩ দিন স্থগিত থাকে, তাহলেই কিন্তু এই যুদ্ধের মানে বড় একটা মীমাংসা কিন্তু ইসরায়েলের পোহাতে হবে। যার কারণে আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা তারা বন্ধুত্ব, হ্যাঁ? তারা এক দেশের কিছু হলে আরেক দেশ সাপোর্ট দেয় এবং আরেক দেশের টাকা লাগলে আমেরিকা দেয় এবং আমেরিকার অস্ত্র লাগলে ইসরায়েল দেয়। মূলত তাদের ব্যবসাটাই মূলত হচ্ছে যে এইরকম। এই ব্যবসাকে কেন্দ্র করে তারা মানে চাচ্ছে যে গোটা পৃথিবীটাকে আসলে তাদের নিজের নিয়ন্ত্রণে আনতে। আপনি আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি? হ্যাঁ? ক্ষমতাধর দেশ হচ্ছে যে ওই যে ইসরায়েল এবং ইরান। এই ২ দেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ। এই ২ দেশ যদি আপনার মানে বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ইন্টারনেট থাকবে না। আপনার বিভিন্ন ধরনের আপনার ওই যে বিদ্যুৎ থাকবে, আপনার ইন্টারনেট থাকবে না। আপনার দামি ওই যে ডিভাইস এগুলা সবকিছু ব্র্যান্ড হয়ে যাবে। আপনার ওই যে বড় PayPal, বড় ওই যে টাকা ট্রান্সফার করার অ্যাকাউন্ট এগুলা কিন্তু সবকিছু ব্যান্ড হয়ে যাবে। এগুলা কিন্তু তাদের তৈরি, হ্যাঁ? আর তাদের এগুলা আমরা ব্যবহার করতে আজকে অভ্যস্ত হয়ে গেছি। এই তাদের প্রোডাক্ট ইসরায়েলের যেমন পণ্য আমাদেরকে এমনভাবে অভ্যস্ত করেছে যে এখন যদি আমরা ইসরায়েলের পণ্য না ব্যবহার করি, তাহলে আমাদের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। যে ইসরায়েলের পণ্য না খেয়ে আমরা কখনো মানে ওই যে নিজের মনের ভিতর শান্তি অনুভবও করতে পারি না, হ্যাঁ? ইসরায়েলের প্রোডাক্ট না। এই ইসরায়েল আসলে মূলত সবকিছু তাদের প্ল্যান, হ্যাঁ? তাদের এই প্ল্যানকে কেন্দ্র করে আমাদেরকে তাদের মানে নিয়ন্ত্রণে রাখতেছে। এবার আসি যে আমেরিকা হঠাৎ করেই কেন ইরানকে, হ্যাঁ? আমেরিকা কেন হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি দিয়ে দিচ্ছিল? এর প্রশ্নের উত্তর খুবই সোজা। আমেরিকা কিন্তু বুঝে গিয়েছিল যদি আরো ৪-৫ দিন বা ৬ দিন যদি আমেরিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধ চলমান থাকে, তাহলেই কিন্তু আমেরিকাকে ও ইসরায়েলকে ইরান একেবারে ধ্বংসর গুঁড়া করে ফেলবে। ইরানের কেন্না অনেক শক্তিশালী। আপনারা জানেন যে আয়াতুল্লাহ আল খামিনি ইরানের প্রেসিডেন্ট, উনার কিন্তু অনেক ক্ষমতা। ওই যে অস্ত্র রকেট, বিভিন্ন ধরনের উড়োজাহাজ, বিভিন্ন ধরনের সাবমেরিন, বিভিন্ন কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা কিন্তু ইন্টারনেট তৈরি করে না, তারা কিন্তু পণ্য তৈরি করে না, তারা তৈরি করে অস্ত্র। ইরান কিন্তু অস্ত্র তৈরি করে। ইসরায়েল নিজে সে প্রোডাক্ট তৈরি করে, কিন্তু ইরান প্রোডাক্ট তৈরি করে না। ইরান শুধু অস্ত্র তৈরি করে। এই হলো ইরান। এর কারণে ইরান যেই দেশ, তার সঙ্গে কোনো দেশ চুক্তি করতে চায় না বা কোনো দেশ ভয়ে, হ্যাঁ, কোনো দেশ ভয়ে তার সঙ্গে মানে যুদ্ধে জড়াতে চায় না। যদি তার এক ভূখণ্ড সীমানাও চলে যায়, সে তার এক ভূখণ্ড সীমানার জন্য, হ্যাঁ, ৩০০ মানুষকে হত্যা করে ফেলবে। ৩০০ কোটি টাকা এখানে ইনভেস্ট করবে মাত্র তার দেশের ১ ইঞ্চি মাটির জন্য, ১ খণ্ড মাটির জন্য কোটি ডলার সে খরচ করবে। এই হলো ইরান। সে অস্ত্রের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে উপরে, হ্যাঁ? আর ওই যে ইসরায়েলের শুধু কি আছে? ইসরায়েলের পাশেই রয়েছে শুধু আমেরিকা। এই আমেরিকাকে মানুষ এখন আর ভয় পায় না আগের মতন। আগে মানুষ আমেরিকাকে ভয় পাইত, কিন্তু এখন আর আমেরিকাকে কেউ ভয় পায় না। এখন আমেরিকা শুধু ঢেম হয়ে গেছে। আমেরিকার টাকা থাকলে কি হবে? আমেরিকান টাকা থাকলে, ডলার থাকলে কি হবে? আপনারা বলবেন যে আমেরিকার ডলার আছে, আমেরিকার ডলার দিয়ে কোটি অস্ত্র কিনে ফেলবে, পিস্তল কিনে ফেলবে, ওই যে
রকেট কিনে ফেলবে। টাকা থাকলে কি হবে? এইগুলি যে বানায়, এগুলা যে তৈরি করে, এর মূল কারিগর হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, আগে ছিল ইসরায়েল, কিন্তু এখন আর ইসরায়েলের হাতে সেই শক্তি নেই। সেই ইসরায়েলের হাত থেকে শক্তিটা কেড়ে নিয়ে এখন ইরানের হাতে রয়েছে। আপনি দেন 10,000 কোটি টাকা, আপনি দেন, দেখেন গিয়ে আপনি একটা যুদ্ধবাহী প্লেন আনতে পারেন কিনা। এটা তারা আপনাকে কখনোই দিবে না, কেননা এটা তাদের দেশের একটা সম্পদ। এটা যদি আপনাকে টাকার বিনিময়ে তারা বিক্রি করে দেয়, তাহলে তাদের দেশের আর মানে এই যে সম্মানটা, সেই সম্মানটা তো আপনার দিয়ে দিল। পরে তো একসময় আপনি তাদের সঙ্গে যুদ্ধে জড়াবেন, যার কারণে এগুলা তারা সহজে টাকা দিয়ে বিক্রি করতে চায় না, এবং কেউ মানে তাদের কাছ থেকে এগুলা কিনেও না। মানে সবাই আজকে ইরানের পক্ষ নিতেছে। আজকে ইসরায়েলের পিছনে কিন্তু কেউ নেই। হ্যাঁ, ইসরায়েলের পাশে কিন্তু এখন কেউ নেই, যার কারণে যদি আরও 1 সপ্তাহ যদি যুদ্ধ চলমান থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু ইসরায়েলের অবস্থা একেবারে মানে দুলুৎসাদ হয়ে যেত। মানে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েল এবং ফিলিস্তিন এবং ইরান, মূলত ইরান এবং ফিলিস্তিন, এই 2 দেশের ক্ষতির পরিমাণ হলো $3 বিলিয়ন। মানে ইসরায়েল যে ক্ষতিটা করেছে, এই ক্ষতির সামরিক সরকারি হিসাব হলো $3 বিলিয়ন ক্ষতি করেছে। এখন তারা এই ক্ষতিটা কে পোষাবে? এই বিষয়ে পরে বিস্তারিত বলছি। এই ক্ষতিটা কে পোষাবে? এবং মানে দেখেন যে এই যে যুদ্ধ লাগছিল, এই যুদ্ধে যে শুধু ইরান এবং ফিলিস্তিনের ক্ষতি হয়েছে তা না, এই যুদ্ধের মধ্যে কিন্তু ইসরায়েলেরও অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, তার দেশের ক্ষতি হয়েছে, তো তার দেশের এটা তার সরকার মেটাবে। তার সরকার এইটা মানে তার দেশের একটা ব্যবস্থা করে দিবে, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা দিয়ে দিবে। কিন্তু এদিকে প্রশ্ন থাকলো যে ফিলিস্তিনের নির্মম শিশু, নির্মম নারী পুরুষদেরকে যে হত্যা করা হয়েছিল, এগুলোর দায়ভার কে নেবে? এগুলোর দায়ভার আসলে মূলত এখনো মানে বলা হয় নাই যে এই ক্ষতির পরিমাণটা কারা নিবে, বা জাতিসংঘ কি আদৌ তাদেরকে হেল্প করবে কিনা, বা নতুন করে পুনরুদ্ধার তাদের বাসভবন বানিয়ে দিবে কিনা। হ্যাঁ, এরকম এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। আশা করি খুব শীঘ্রই এইরকম সিদ্ধান্ত হয়ে যাবে, এবং এইরকম সিদ্ধান্ত হলে বিশেষ করে যে ফিলিস্তিনের যে নির্মম শিশু, নারী যারা আহত নিহত হয়েছে, তাদের সবার প্রতি মানে একটা ভালোবাসা মানে পৃথিবীর মানুষের তৈরি হবে, এবং তারাও পৃথিবীর মানুষের প্রতি তারাও অনেক আস্থা এবং বিশ্বাসের সাথে গড়ে উঠবে। এটাই মানে মূলত তারা চায়, এবং যার কারণে তারা কিন্তু আমাদের এই যে সাহায্য, এগুলা কিন্তু তারা কখনো পরোয়া করে না। হ্যাঁ, তারা মনে করে যে আমরা এত পথ যখন এগিয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে এত বিপদ থেকে উদ্ধার করেছেন, নিশ্চয়ই এইও বিপদ থেকে উদ্ধার করবেন। আমাদের বাড়ি নেই তো কি হয়েছে, 1 বছর পর তো আমাদের বাড়ি হয়ে যাবে। আমাদের সব কিছু ধ্বংস হয়েছে তো কি হয়েছে, এগুলো তো কিছুদিন পর পর আবারও মানে হয়ে যাবে আল্লাহর রহমতে। দেখবেন যে এমন কেউ তাদের দেশে এসেছে, বা তাদের যে ফিলিস্তিনের সরকার পরিবর্তন হয়ে সেই নতুন সরকার তাদেরকে বসত বাড়ি সব কিছু বানিয়ে দেবে। তো এগুলো সব কিছু হলো ভাগ্যর উপর সব কিছু নির্ভর করে। এই ভাগ্য যদি ভালো থাকে তাহলে অনেক ভালো হবে আগামীতে, এবং এই ভাগ্য যদি খারাপ থাকে তাদের, তাহলে খারাপ হবে। সব কিছু আল্লাহই ভালো জানে। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত আজকের সমাপ্ত করছি। এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন। এই পর্যন্ত আজকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।